জানেন ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিনে আমরা শুরু করেছিলাম বিজয়িনীর যাত্রা। তারপর থেকে বিজয়িনীর প্রতিটি পর্বে আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি আজকের সফল নারীদের লড়াইয়ের কাহিনী। আর আজও আমাদের সঙ্গে ট্রাইব টিভি বাংলার স্টুডিওতে রয়েছে ঠিক এমনই একজন। আজ আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে রয়েছে আমাদের বিশেষ অতিথি শিক্ষিকা শোভা মজুমদার। শোভাদি, ট্রাইব টিভি বাংলা স্টুডিওতে আপনাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। আপনার শুরুর যে জার্নিটা একেবারে হাতে খড়ি থেকে শুরু করে আপনার এই শিক্ষিকা হয়ে ওঠার লড়াই, শুরুটা তো মোটেই সহজ ছিল না। হাতে খড়ির সময় প্রত্যেকটা শিশুকে তাদের হাতে কলম তুলে দেওয়া হয়, আপনাকে সেই কলম তুলে নিতে হয়েছে পায়ে। আপনার লড়াইয়ের শুরুটা ঠিক কেমন ছিল? আমার জীবনে চলার পথটা খুব সহজ ছিল না, কারণ সবার হাত ভালো ছিল, আমার হাত ভালো ছিল না। এ নিয়ে আমার বাবা মা খুব চিন্তিত ছিল যে আমি বাড়ির বড়, বড় সন্তানই এরকম হয়েছে। তারপর থেকে আমার হাত নাড়াতে পারতাম না, মালিশ টালিশ করে আমার হাতটা একটু নাড়াচাড়া করতে শিখিয়েছে। তারপর যখন আমি হাঁটা শিখলাম তখন দেখছে যে আমি হাত দিয়ে কোনো কাজ করতে পারছি না, কিন্তু বুদ্ধি হওয়ার সাথে সাথে আমি পা দিয়ে সব কাজ করছি। তখন মা দেখছে যে আমার মতো বয়সী ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হচ্ছে, পড়াশোনা করছে, তো মা ভাবলো আমাকেও তো পড়াশোনা করতে হবে, আমার জীবনে এরকম করে তো চলবে না, জীবনে কোনো কিছু করতে হবে। তখন মা আমাকে পায়ে প্রথম পেন্সিল গুঁজে লেখা শিখিয়েছে। ওইভাবেই আমি অ আ শিখে আমাকে প্রাইমারি স্কুলে ভর্তি করিয়েছে। ওইভাবে বাবা মা আমাকে লেখাপড়া শিখিয়ে প্রাইমারি গণ্ডি পেরোলাম। তারপর পার্বতী স্কুলে 5-এ ভর্তি হলাম। ওখান থেকে আমি মাধ্যমিক পাশ করলাম। আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 5 থেকে 7 কিলোমিটার। আমি প্রত্যেক দিন হেঁটেই যেতাম। সেখানে মাধ্যমিক পাশ করলাম। মাধ্যমিক পাশ করার পর আমাকে স্কুলের দিদিমণিরা খুব সহযোগিতা করেছে। বলছে তোর যখন কোনো প্রবলেম হবে পড়াশোনার ক্ষেত্রে, দিদিমণিরা খুব সহযোগিতা করেছে। আমি মাধ্যমিক পাশ করার পর দিদিমণি আমাকে পার্বতী স্কুলে ভর্তি করিয়েছে, বিদ্যাচক্র স্কুল ভর্তি করেছে। তারপর আমি ওখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। আমি যখন এইচএস কমপ্লিট করলাম, আমি যখন এইচএস 11-এ পড়েছি তখন আমাকে বিদ্যাচক্র এবং পার্বতী স্কুলের শিক্ষিকা এবং বিদ্যাচক্র স্কুলের শিক্ষকরা বিনা বেতনে পড়িয়েছে আমাকে। আমি সকালে বেরিয়ে যেতাম 2টা বিস্কুট খেয়ে। তারপর আমি সকালে টিউশনি পড়তাম, পড়ে ওখান থেকে স্কুল যেতাম, স্কুল থেকে আবার টিউশনি পড়তাম, পড়ে আবার বাড়িতে যেতাম। কোনো দিন আমার খাওয়া হতো, কোনো দিন হতো না, আমার বিস্কুট খেয়ে দিন চলে যেত। আর আমার বাবা একজন সামান্য কর্মচারী ছিল। আমাদের 4 ভাই বোনকে নিয়ে বাবা আমাদের ওরকম করেই এই পড়াশোনা চালিয়ে আমাদের 4 ভাই বোনকেই পড়াশোনা করিয়েছে। এবং মা বাড়ি বাড়ি দুধ দিত। আমাদের ওরকমভাবেই জীবনটা শুরু হয়েছে। একদমই। আপনার মাই আপনাকে সাহসটা জুগিয়েছে যে এত অভাব অনটন, তারপর এত প্রতিবন্ধকতা সবটাকে পেরিয়ে আপনার যে এই পড়াশোনা শুরু করার যে জার্নিটা, তাতে মাই আপনাকে প্রথম সাহসটা দিয়েছে। মায়ের কাছে তো আপনি অনেকটাই কৃতজ্ঞ। মা বাবার কাছে কেউ কৃতজ্ঞ থাকে না, কিন্তু মা বাবা যে সাহসটা জুগিয়েছে, আপনার মা যে আপনাকে পিছিয়ে থাকতে দেয়নি, আপনাকে যে এগিয়ে যাওয়ার সাহসটা জুগিয়েছে, আর তারপর থেকেই আপনিও যে একটা লড়াইটা লড়েছেন তার মনোবলটা আপনার মায়ের কাছ থেকেই পেয়েছেন। আমি মা বাবার থেকেই মনোবলটা পেয়েছি, এভাবেই আমি এগিয়ে চলেছি। আমাদের যে সমাজ, সেই সমাজে আমরা দেখি যে এই ধরনের যাদের বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে তাদেরকে নিয়ে মানুষ বিভিন্ন রকমের মন্তব্য করে, কখনো কটূক্তি, কখনো সহানুভূতি। এবং এই অকারণ সহানুভূতি বা অকারণ কটূক্তি এগুলো কখনোই কাম্য নয়, সেটা সবসময় একটা মনের ওপর প্রভাব ফেলে। সেখানে দাঁড়িয়ে এত কিছু শোনার পরেও আপনি মনের জোরটা হারাননি, এই মনের জোরটা ধরে রাখলেন কিভাবে? আমি যখন এইচএস পাস করলাম তখন আমাকে গ্র্যাজুয়েশনে সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি করা হলো। আমি সেখানে পাস কোর্সেই পড়াশোনা করেছি এবং
যখন আমি এইচএস পাস করলাম তখনও সমাজে আমাকে, বাবা মাকে আমাকে বলেছে যে যাদের হাত পা আছে তারা এত পড়াশোনা করে এত ডিগ্রি করে বসে আছে, আর এর বাবা মা একে পড়াশোনা করাচ্ছে, জীবনে কি করবে। কিন্তু কারো কথা শুনিনি, কারণ আমি ভেবেছি যে আমি সবার বড়, আমার মা বাবা আমাকে এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, আমাকে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে, বাবা মাকে দেখতে হবে, ভাই বোনদের দেখতে হবে। এইভাবে আমি মনের জোর নিয়ে চলেছি, এবং আমি পড়াশোনা করার পেছনে আমার বাবা মার প্রথম অবদান। অবদান। তারপর আমার স্কুলে বিদ্যাচক্র স্কুল, পার্বতী স্কুল, সুরেন্দ্রনাথ কলেজ, তারপরে সুজন স্যার বলে আরেকজন ছিল, সবাই আমাকে বিনা পয়সায় বিনা বেতনে পড়িয়েছে, বলেছে তুই পড়ে যা, তোর পাশে আমরা আছি। সবাই আমাকে এই মনের জোরটা দিয়েছে, এবং আমার মনে যে একটা জেদ ছিল যে সমাজে আমার মাকে আমার জন্য কত কথা শুনতে হচ্ছে, বাবাকে কত কথা শুনতে হচ্ছে, এই কথা থেকে আমার বাবা মাকে আমার পাশে দাঁড়াতে হবে। এইভাবে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম 2005 সালে। তারপরে চাকরির জন্য ইন্টারভিউ দিতে থাকলাম, কিন্তু পড়াশোনা বন্ধ করেছিল 2 বছর, পড়াশোনা করিনি, চাকরির জন্যই তখন ইন্টারভিউ দিয়েছি। তারপরে 2 বছর পরে আবার ইউনিভার্সিটিতে ভর্তি হলাম নর্থ বেঙ্গলে, সেখান থেকে মাস্টার ডিগ্রি করলাম। করার পরে 2010-এ আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হলো, এবং 2011-তে আমি রাঙ্গাপুকুর এপি স্কুলে চাকরি পেলাম। এখন সমাজের লোক আমাকে ভালোবাসে, এবং যেহেতু তখন আমার মার মাথায় তেল ছিল না, আর এখন আমার মার মাথায় তেল হয়েছে, এখন সবাই ভালোবাসে, সবাই মানে আসে সামনে, এটাই। আপনি একেবারে প্রাইমারি থেকে পড়াশোনাটা শুরু করেছেন, তারপর মাস্টার্স করেছেন, আপনার অনেক বন্ধু বান্ধব সহপাঠীরা রয়েছে, এবং তাদের সাথে আপনার মানিয়ে নিতে কোনোদিন অসুবিধা হয়নি? আপনি কোনোদিন আলাদা করে কোনো স্কুলে তো যাননি, যে স্কুলে সবাই পড়ে সেই স্কুলেই পড়াশোনা করেছেন, সেখানে কোথাও মানিয়ে নিতে অসুবিধা হয়নি? কোনো সময় বন্ধু বান্ধবরা যদি কিছু বলেও, তাও আমি কাউকে কিছু বলি নাই, তখন ওদের সাথে আমি ভালোভাবেই চলাফেরার করার, মিশতে চেষ্টা করেছি, কিন্তু ওরাও আমাকে সহযোগিতা করেছে। আর ওরা দেখেছে যে ওর সাথে এরকম করে তো কোনো লাভ হচ্ছে না ওদের, তখন আমাকে ওরা প্রথমে ভুল বুঝতে পেরেও পরে আমাকে খুব ভালোবেসেছে। আপনি আপনার যে একাডেমিক কেরিয়ার, এত পড়াশোনা করেছেন, এত উচ্চ শিক্ষিত আপনি, পরীক্ষা তো দিতে হয়েছে। এবার পরীক্ষায় যারা হাতে লিখে পরীক্ষা দেয় তাদের হাতের স্পিড একরকম, তো আপনি তো সেখানে দাঁড়িয়ে পায়ে লিখে পরীক্ষাগুলো দিয়েছেন, সেখানে আপনার সময় ম্যানেজমেন্ট করতে কোথাও অসুবিধা হয়নি? না, সময় ম্যানেজমেন্ট বলতে আমি যখন পার্বতী স্কুলে মাধ্যমিক দিচ্ছি, তখন আমাদের তাপ্তি দত্ত বলে একজন হেডমিস্ট্রেস এলো, তখন উনি বলল যে এর জন্য আধ ঘন্টা টাইম বেশি পাওয়া যায়, করেছে। তখন মিনা মুন্সি ম্যাম ছিল, তখন বলল না, করা হয়নি, তখন ম্যাম আমার জন্য অ্যাপ্লাই করে আধ ঘন্টা টাইম বেশি করেছে, আমি শুধু আধ ঘন্টা টাইমই বেশি পেতাম। হ্যাঁ, ওর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করতাম, যেটুকু পারতাম করতাম। আপনাকে এর জন্য তো নিয়মিত অভ্যাস করতে হতো বিষয়টা, যে কিভাবে আপনি তাড়াতাড়ি লিখে শেষ করতে পারবেন। নিশ্চয়ই বাড়িতেও সেইভাবেই অনুশীলন করতেন? বাড়িতেও ওইভাবে অনুশীলন করতাম, তারপরে টিউশনে যখন নোট দিত সবার সাথে আমি ওইভাবেই লেখার অভ্যাস করেছি, ওইভাবে নোটগুলো কমপ্লিট করেছি। তো এইভাবেই আপনার মনের জোরটা আস্তে আস্তে আপনি পেয়েছেন যে আপনি পড়াশোনা নিয়ে আরো এগিয়ে যেতে পারেন। হুম হুম। ছোটবেলা থেকে কি ইচ্ছা ছিল শিক্ষিকা হবেন? ছোটবেলা থেকে শিক্ষিকা হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার ছোটবেলা যখন সমাজে সবাই এরকম কথা বলতো, তখন আমার মনে হয়েছিল যে হাত থাকলে এরকম নার্স বা পুলিশ হওয়ার সুবিধা হতো, কিন্তু আমি পা দিয়ে তো ওইসব কাজগুলো করতে পারবো না, ওইসব লাইনেই যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু ভাবলাম যে আমার শিক্ষিকা লাইনটাই ভালো, আর এখন আমি শিক্ষিকা লাইন করছি, বাচ্চারা আমাদের খুব ভালোবাসে। হ্যাঁ, আমি বাচ্চাদের সাথে খুব ভালো আছি, এবং আমাদের কলিগদের সাথে আমি খুব ভালো আছি, ওরা আমাকে খুব সহযোগিতা করছে, ওদের সাথে থেকে আমি খুব হ্যাপি। আপনি তো কম্পিউটারও চালাতে শিখেছেন সময়ের সঙ্গে সঙ্গে, এবং তার জন্য আপনি ট্রেনিং নিয়েছেন, সেই জার্নিটা ঠিক কেমন ছিল? আমি যখন মাধ্যমিক দেওয়ার পর, তারপরে আমি 6 মাসের একটা কোর্স করলাম, তখন সেটা হলো 6 মাসের কোর্স করার পর যে বসে আছি, এখন আমি এই কম্পিউটারটা করলাম, তারপরে আমাকে ভালোভাবেই শেখাতো যুব কল্যাণ দপ্তর থেকে, এবং আমাকে সাংবাদিক থেকে ওরাই ইসে করে চ্যানেল করে ওরা আমাদের ঢুকিয়েছে যে
ও তুমি কম্পিউটার শিখো, তোমার ক্ষেত্রে সুবিধা হবে। তারপরে শিখলাম, শেখার পর 6 মাসের কোর্স করা ছিল। তারপরে যখন আমি হেলথের একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, তখন আমাকে 6 মাসের কোর্সের জন্য আমাকে নিল না, বললো 1 বছরের কোর্স লাগবে। তখন আবার ফিরে আসলাম, তারপরে আবার 1 বছরের কোর্স করলাম। মানে আপনি সমাজের সহযোগিতা পেয়েছেন, সমাজের সব মানুষ যে খারাপ নয়, কিছু মানুষ আপনাকে টেনে ধরার চেষ্টা করলেও, আপনাকে কটূক্তি করলেও অনেক মানুষই রয়েছেন, যেমন আপনার মা বাবা, শিক্ষক শিক্ষিকা, বন্ধু বান্ধবরাও রয়েছেন যারা আপনাকে আপনার সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। তাদের সহযোগিতা ছাড়া আপনার এই জার্নিটা এতটা হয়তো সহজ হতো না। আপনি এখন পড়াচ্ছেন, ছাত্রছাত্রীদের প্রতিদিন শিক্ষা দিচ্ছেন, তাদের ঠিক কি বলেন, কি শেখান, জীবনের পথে চলার শিক্ষাটা ঠিক কিভাবে দেন? ওদের আমি শিক্ষা দিচ্ছি যে আমি তো অনেক লড়াই করে, অনেক ইসে করে আজ এখানে এসেছি। বাবা, তোরাও আজ আমার আমার থেকে তোরা আরও ভালো হ এবং নিজে প্রতিষ্ঠিত হ। এবং তার সাথে আমি এখন একটা সংস্থায় যুক্ত হয়েছি, যে আমাদের মতো প্রতিবন্ধী যারা রয়েছে আমি তাদের পাশে দাঁড়াচ্ছি এবং পাশে আছি। ওদের আমি বিনা পয়সায় পড়াচ্ছি, সেটা রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে। রবিবার করে আমাদের ক্লাস হচ্ছে, সক্ষমের ক্লাস বলে একটা ক্লাস হচ্ছে। এখন আমি ওদের পাশেও আছি এবং ওদের পাশে থাকাতে আমার খুব ভালো লাগছে। যেটুকু শিখাতে পারছি খুব ভালো লাগছে। আপনাদের অর্গানাইজেশনের কি নাম? সক্ষম। সক্ষম। এবং আপনি সেখানে গিয়ে ক্লাস করান। সেখানে কতজন ছাত্রছাত্রী রয়েছেন? আমাদের 30-35 জন ছাত্রছাত্রী রয়েছে। এবং তাদের সপ্তাহে একদিন করে ক্লাস করানো? সপ্তাহে হলো আমাদের রবিবারে দিনে 12টা থেকে ক্লাস শুরু হয়। তারপরে বুধবারে হলো গানের ক্লাস শেখানো হয়, সেখানে সর্বাণী ম্যাম করায়। আর অস্মিতা ম্যাম হলো নাচের ক্লাস করায়, সে বিনা পয়সায় পড়ায়, আমিও বিনা পয়সায় পড়াই। আর শনিবার করে আজকে ক্লাস আছে, আবার রবিবার সন্ধ্যার সময়ও ক্লাস আছে। আপনি প্রতিদিন স্কুলে যাচ্ছেন পড়াশোনা করানোর জন্য ছাত্রছাত্রীদের, তারপর ঘরের কাজকর্ম তো রয়েছে, আপনার নিজস্ব কাজকর্ম রয়েছে, তারপরেও আবার একটি অর্গানাইজেশনকে সময় দিচ্ছেন। এই যে এতগুলো দিক একসাথে সামলাচ্ছেন, কিভাবে পারছেন? আমার প্রথম হলো আমার বাবা মা মনের জোর দিয়েছে, এবং তার সাথে আমার ভাই বোন, শিক্ষক শিক্ষিকা সবাই পাশে এখনো আছে এবং সবসময় থাকবে, আমি এটা আশা করি। হ্যাঁ, আর আমি হলো প্রথমে সকালে উঠে যেটুকু করবো করে পুজো করব, পা দিয়ে পুজো করি। আমি পুজো সেরে তারপরে মার সাথে যেটুকু করে খাওয়া দাওয়া করে স্কুলে যাব। স্কুলে যাওয়ার পর স্কুল থেকে বাড়িতে এসে একটু চা খেলাম, চা খেয়ে আমি আবার ভাইয়ের দোকানে চলে এলাম। ভাইয়ের দোকানে বিকেলে বসি। আচ্ছা, আপনি দোকানেও বসেন? ভাইয়ের দোকানে বসি, তারপরে ওখানে যেটুকু থাকার থেকে আবার ক্লাসে চলে যাই। সে ক্লাস থেকে এসে তারপরে রাত্রে বাড়িতে আসি। আমি সারাদিন খুব বিজি থাকি এবং কাজের মধ্যেই থাকেন, কাজের মধ্যেই নিজেকে ডুবিয়ে রেখেছেন। আমরা আবারও ফিরবো গল্পে, আড্ডায়। তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজ আমাদের সঙ্গে ট্রাইব টিভি বাংলা স্টুডিওতে রয়েছেন শিক্ষিকা শোভা মজুমদার, যার শিক্ষার জার্নিটা, যার শিক্ষিকা হয়ে ওঠার জার্নিটা, সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলাম আমরা। শোভাদি, আমরা এতক্ষণ আপনার কাছে শুনলাম যে আপনি ঠিক কিভাবে আপনার পড়াশোনা চালিয়ে গিয়েছেন, একই সাথে অর্গানাইজেশন চালাচ্ছেন, আবার মানুষকে মনের জোর যোগাচ্ছেন, আবার আপনার দৈনন্দিন কাজকর্ম এবং পরিবারকেও সাহায্য করছেন। আপনার দাদার যে দোকান রয়েছে সেখানেও বসছেন, ভাইয়ের যে দোকান রয়েছে সেখানেও বসছেন। আপনার এই সময় ম্যানেজমেন্ট করাটা সমস্তটাই আপনি তুলে ধরলেন। এরপর আপনার কাছে জানতে চাইবো, যখন আপনি একেবারে শুরু করেছিলেন, যখন আপনাকে বিভিন্ন রকমের কটূক্তির মুখে পড়তে হয়েছিল, আপনার বাবা মাকে বিভিন্ন রকম কথা শুনতে হয়েছিল, সেই সময় আপনার মনে জেদটা এসেছিল যে আপনাকে কিছু করতে হবে জীবনে, আর আজ আপনি সফল, কেমন লাগছে? আজ আমার খুব ভালো লাগছে, যেহেতু বাবা মা আমার পাশে ছিল, শিক্ষক শিক্ষিকারা আমার পাশে ছিল, এবং এখন আমি বাবা মার পাশে দাঁড়াতে পারছি, এবং বাবা মার পাশে মানে আমি যা করছি বাবা মারও শান্তি, আমারও ভালো লাগছে যে বাবা মাকে করতে পারছি, নয় কাজে জবাব দিয়েছে। হ্যাঁ, এটাই আমি খুব খুশি।
এবং আপনি সকলকে কি এই আদর্শটাই মেনে চলতে বলবেন, কথায় নয় কাজে জবাব দেওয়া উচিত? সবাইকে এই আদর্শটাই মেনে চলা উচিত। কারণ আ যখন কাউকে কেউ কটূক্তি করবে, মুখে না বলে মুখে বলে কি হবে? যদি সে বড় হয় তাকে আমার অসম্মান করা হচ্ছে। আমি অসম্মান করে কি করব? আমি যদি সেটা করে দেখাতে পারি সেটাই হলো আমার সবথেকে মানে উম খুব খুশি। আপনার সাথে এতক্ষণ কথা বলে সবথেকে প্রশংসনীয় যে বিষয়টা লাগলো যে আপনার কোনো কমপ্লেন নেই কারোর এগেইনস্টে। সবাই আপনাকে কিভাবে সহযোগিতা করেছে সেই গল্পই আপনার কথায় বারবার ঘুরে ফিরে আসছে। কিন্তু এই যে এত একটা একাডেমিক কেরিয়ারের জার্নি এখনো অবধি আপনি লড়াই করে চলেছেন এবং জীবনের শেষ দিন অবধি হয়তো আপনাকে লড়াই করতে হবে। সেখানে কোনোদিন কি বাধার মুখোমুখি হতে হয়নি? আমাকে তো বাধার মুখোমুখি অনেক হতে হয়েছে। সেগুলোই আমি কানেও দেইনি আর তাকিয়েও দেখিনি। কারণ জীবনে চলার পথে অনেক বাধা আসবে এবং অনেক কিছুই আসবে। এখন সেইগুলো সাথে লড়াই করে আমাকে এগিয়ে যেতে হবে, হ্যাঁ? সেই দিকেই আমার লক্ষ্য ছিল যে কিভাবে আমি এগিয়ে যাব, কিভাবে আমার প্রতিষ্ঠিত হব এবং কিভাবে আমার মা-বাবাকে দেখব, ভাই-বোনকে দেখব, সেটাই আমার মাথায় ছিল। আর আমার সব মাথায় ছিল যে আমার মতো যারা প্রতিবন্ধী আছে, কারণ আমি তো নিজে একজন প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী। সবাই যদি নিজেকে শারীরিক দিক থেকে প্রতিবন্ধী ভাবে, সেটা না, হ্যাঁ? সে তাকে দেখাতে হবে যে আমি শারীরিক দিয়ে প্রতিবন্ধী নয়, আমি নিজে একজন মনের দিক থেকে জোর পেয়ে তাকে প্রতিষ্ঠিত হতে হবে, এটাই। একদমই। কিন্তু তাও তো আমরা আমরা সুস্থ স্বাভাবিক মানুষ যারা, তারাও তো কখনো কখনো জীবনের কোনো না কোনো জায়গায় মনের জোর হারিয়ে ফেলি, ব্যর্থতা দেখে ভেঙে পড়ি, হতাশ হয়ে পড়ি। সেরকম মুহূর্ত নিশ্চয়ই আপনার জীবনেও এসেছে যে মনের জোর হারিয়েছেন, ব্যর্থতা দেখেছেন, হতাশ হয়ে পড়েছেন। সেখান থেকে আবার কিভাবে নিজের মনের জোর ফিরে পেয়েছেন? যখন আমি গ্র্যাজুয়েশন দেব, তখন আমার বাবা আমাকে যে ফর্মটা ফিল আপ করবো সেটার টাকাও ছিল না, হ্যাঁ? সেটাও একটা ব্যর্থতা। তখন আমার মানে চিন্তা হয়েছিল যে কেমন করে ফর্মটা ফিল আপ করবো, কেমন করে এক্সামে বসবো, হ্যাঁ? তখন যেভাবেই হোক কাউকে বলে টলে আমাদের টাকাটা জোগাড় হয়ে তারপর এক্সাম দিতে পেরেছি, হ্যাঁ? কিন্তু তাকে আমি মনে রেখেছি যে সে তো আমাকে একসময় দিয়েছে, হ্যাঁ, চালিয়েছে, হ্যাঁ, সে আমার কাছে গুরুদেব। মনের জোরটা কখনো হারাননি। না, সবসময় ইচ্ছা শক্তির ওপর ভরসা রেখেছেন। আমি কখনো আমাকে নিজেকে শারীরিক প্রতিবন্ধী ভাবিনি। মনের জোর নিয়ে এগিয়ে চলেছি যে আমাকে প্রতিবন্ধী ভাবলে হবে না। আমাকে মনের জোর নিয়ে এগিয়ে যেতে হবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এই জোর নিয়ে আমি এগিয়ে চলেছি এবং আজও চলবো। আর আমার মতো প্রতিবন্ধী যারা আছে, আমি যতদিন বেঁচে থাকবো আমি তাদের পাশেই থাকবো। আপনার ভবিষ্যতে এই আপনি বলছিলেন যে আপনাদের যে সমস্ত প্রতিবন্ধী স্টুডেন্টসরা রয়েছে তাদেরকে আপনারা পড়ান এবং তাদের জন্য ভবিষ্যতে কি কিছু করার পরিকল্পনা রয়েছে? হুম, তাদের জন্য করার পর তাদের বলি যে, "দেখ বাবা, অনেকে তো কথা বলতে পারে না, অনেকে কানে শুনতে পারে না, অনেকে চোখে দেখতে পারে না।" মানে সব ধরনের প্রতিবন্ধীদের আমরা পড়াচ্ছি। হ্যাঁ? ওদের বলি, "দেখ, তোরা যেভাবে তোদের সুবিধা ওরকম করেই পড়াশোনা কর এবং কোনো অসুবিধা হলে আমাদের বলবি এবং আমি যে প্রতিষ্ঠিত হয়েছি আমার থেকে তোদের আরো ভালো হতে হবে। তোদের ভালো জায়গায় যেতে হবে এবং মা-বাবাকে তোদের দেখতে হবে।" এই অনুপ্রেরণা দিয়েই ওদের আমি পাশে আছি। আপনি কি মনে করেন যে এই ধরনের শিক্ষার্থী যারা রয়েছে তাদের পাশে সরকারের কি আরো বেশি করে থাকা উচিত? সরকারের বেশি করে থাকা উচিত। কারণ যেরকম আমাদের ক্ষেত্রেই আমাকে হলো অনেকে বলেছে এটা সাহায্য করবে, এটা সাহায্য করবে। হ্যাঁ, আমি পড়াশোনার দিক থেকে সাহায্য নিয়েছি। তারপর মান্থলি আমাকে ভাতা দিতে চেয়েছে, হ্যাঁ? আমি নেইনি। আমি বলছি না, আমাকে চাকরি করতে হবে। আমি ভাতা নিয়ে কি করব? ১,০০০ ৳২,০০০ করে ভাতা নিয়ে কি আমার জীবনটা চলবে? বা আমার বাবা-মাকে নিয়ে আমি চলতে পারবো? আম আমি ওই দিকে যাইনি যে আমাকে ভাতা-টাতা লাগবে না। আমি ভালো করে পড়াশোনা করব, চাকরি করব, সেটাই। এই যে এখনো অনেকে ভাতা-টাতা পাচ্ছে, কিন্তু এটা দিয়ে ওদের কি হবে?
ওদের পাশে সরকার যদি থাকে এবং ওরা পড়াশোনার দিকটা যদি ওদের ভালো করে সাহায্য করে, ওরা নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং বাবা মার পাশে থাকতে পারবে এবং নিজে প্রতিষ্ঠিত হতে পারবে। সরকারকে অবশ্যই পাশে থাকা খুবই দরকার। আজকের আমাদের এই অনুষ্ঠান বিজয়িনী, যেটা নারীদের জন্য, নারীদের গল্প ভাগ করে নিয়েছি আমরা প্রতিটা পর্বে, আর আজকের পর্বে আপনি বিশেষ অতিথি। আজকের নারীদের জন্য কি বার্তা দেবেন? আমি নারীদের জন্য বার্তা দিব যে তোমরা জীবনে ভালোভাবে এগিয়ে চলো এবং নিজেকে নারী হিসেবে যে প্রতিষ্ঠিত করবা সেটা না, এখন হলো নারী পুরুষ সকলেই সমান অধিকার আছে এবং তোমাদের সেই অধিকারটা নিয়েই চলতে হবে। এবং তুমি নারী হয়ে যে ঘর থেকে বেরোতে পারবে না, কিছু করতে পারবে না সেটা না, এখন সমাজে নারীরা অনেক কাজ করছে এবং অনেকভাবে লড়াই করে জীবনযাপন করছে। নারীদের জীবনে প্রতিষ্ঠিত হতেই হবে, নিজের পায়ে দাঁড়াতেই হবে, নারী হিসাবে তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে, এটাই আমার বার্তা। আপনি যে জীবনে আজ এতটা সফল, একদম পায়ে লিখে তার জার্নিটা শুরু হয়েছিল এবং আজকে আপনি একজন সফল শিক্ষিকা, তার পাশাপাশি আপনি সমাজেও সমানভাবে আপনার অবদান প্রতিনিয়ত রেখে চলেছেন। আপনার এই সফলতার পেছনে মূল মন্ত্রটা কি? আমি নিজেকে কখনো মানে নারী ভেবে এগিয়ে চলছি না, জানি যে আমাকে আমার বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে, আমাকে ছেলে হিসেবেই থাকতে হবে। হ্যাঁ, আর নারী হয়ে যে কোনো কিছু করতে পারবো না সেটা না, যদি বাড়ির সাপোর্ট থাকে এবং নিজের মনের জোর থাকে, হ্যাঁ, সে জীবনে যেই পরিবারেই থাকুক সে প্রতিষ্ঠিত হতে পারবে। আসল হলো নিজের মনের জোরটা দরকার। অনেক ধন্যবাদ শোভাদি, আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের এতটা সময় দেওয়ার জন্য এবং আপনার লড়াইয়ের গল্প আমাদের দর্শকদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আপনি আপনার জীবনে এভাবেই এগিয়ে চলুন এবং সমাজে আপনার অবদানের ছাপ রেখে যান, এই কামনা রইল আপনার জন্য। অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, আপনাদের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন শোভাদির লড়াইয়ের গল্পটা, ঠিক কিভাবে তিনি তার যাত্রাটা শুরু করেছিলেন আর কিভাবে তিনি আজকে একজন সফল শিক্ষিকা। ইচ্ছা শক্তিটাই যে সব, সেটাই আরো একবার উঠে এলো শোভাদির এই কাহিনী থেকে। আপনারা যদি চান আপনারাও পারবেন, শুধু দরকার ইচ্ছে শক্তি, মনের ইচ্ছে আর মনের জোর। এটাকে সাহস অবলম্বন করে আপনারা আপনাদের ভবিষ্যতের জীবনের দিকে এগিয়ে যেতে পারবেন। শুধুমাত্র মনের জোরটা কখনোই হারালে চলবে না। বিজয়িনীর আরো একটি পর্ব নিয়ে আমরা ফিরে আসবো, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।